হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশের সেট নাম্বার 4, পেজ 127, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার। প্রথমেই আছে সিন। কোন স্টোরি থেকে আছে? দ্য ক্যাট থেকে আছে। শুরু করা যাক। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। যখন পুরো ফ্যামিলি চা খেতে বসে, তখন সেখানে তাদের পোষা বিড়াল বা বিড়াল সেখানে এসে উপস্থিত হয় সেই খাবারের ভাগ পাওয়ার জন্য বা তার ভাগ পাওয়ার জন্য। যখন ফ্যামিলি চা খেতে বসে, হি পার্টস নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। সে আওয়াজ করে, নিজেকে ঘষা দেয়। কাদের পায়ে? না, ওই ফ্যামিলি মেম্বার্সদের পায়ে। ইফ দেয়ার ইজ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি সেই টেবিলে কোনো গেস্ট বা অতিথি থাকে, তাহলে বিড়ালটা নির্দিষ্ট করে সেই গেস্টের সাথে খুব সভ্য বা ভদ্র আচরণ করে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ ওই গেস্টকে বাড়ির সবার থেকে ভালো খাবার দেওয়া হয়। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat, says, "Poor pussy, poor pussy." অনেক সময় দেখা যায় গেস্ট তাকে খাবার দেওয়ার পরিবর্তে একটু ঝুঁকে তার পিঠে হালকা একটু আঘাত করে বা হাত বুলিয়ে পুয়ার পুসি বলে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। কিন্তু বিড়ালের এটা পছন্দ হয় না। বিড়াল এটা শুনে শুনে ক্লান্ত যে কোনো অতিথি তাকে খাবার না দিয়ে শুধু একটু আদর করে দেয় পিঠে হাত বুলিয়ে পুয়ার পুসি বলে। তো এই বিড়ালটা এইরকম শুনে শুনে ক্লান্ত। হি পুটস আপ হিজ ক্লস অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপরে বিড়ালটা, যেহেতু ওই পুয়ার পুসি বলাটা পছন্দ নয় তার, তাই বিড়ালটা কি করে, তার নখটা তোলে এবং সে তার নখ দিয়ে আঁচড় কেটে দেয় গেস্টের পায়ে। অ সেজ দ্য গেস্ট। গেস্ট আওয়াজ করে অ বলে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি। বিড়াল তার নখ বসিয়ে দিয়েছে আমার পায়ে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজ নট ইট সুইট অফ হিম। তখন ফ্যামিলি মেম্বাররা সব আনন্দিত হয়ে মন্তব্য করে, এটা কি তার মিষ্টি ভাব বা মিষ্টি আচরণ নয়, এই তার নখ বসানোটা? ইজ নট হি ইন্টেলিজেন্ট? সে কি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। বিড়ালটা চেয়েছিল যে তুমি তাকে কিছু খাবার জন্য দাও। কে বলছে এটা? ফ্যামিলি মেম্বাররা বলছে। কাকে বলছে? গেস্টকে বলছে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথি কিন্তু সাহস করে না যেটা সে করতে চায় বিড়ালটার সাথে। কি করতে চায় গেস্ট? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে এক কিক মেরে বিড়ালটাকে জানালার বাইরে করে দিতে চায় গেস্ট। সো উইথ টিয়ার, কিন্তু পারে না করতে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস, হি affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. তাই চোখে জল নিয়ে, রাগে এবং যন্ত্রণা নিয়ে অতিথি আনন্দ হওয়ার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে তার অত্যন্ত যন্ত্রণা। অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তারপরে তার প্লেট থেকে একটা ফিশ বার করে, একটা মাছ বার করে এবং সেটা দিয়ে দেয় বিড়ালকে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। বিড়ালটাও খুব সতর্কের সহিত সেটা গ্রহণ করে। উইথ আ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বিড়ালটা যেন গেস্টকে এটা বলে বোঝাতে চায় বা তার চোখের দিকে তাকিয়ে এটা বোঝাতে চায় যে পরের বার থেকে আমার বন্ধু, তোমার ভুল হবে না বুঝতে, যে আমার খাবারই চাই, অন্য কিছু নয়। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। তারপরে সে আওয়াজ করতে করতে সেখান থেকে একটা নিরাপদ দূরত্বে চলে যায় গেস্টের পায়ের বুটের কাছ থেকে। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার খাওয়ার আগেই। মানে সেই মাছের পিসটা নিয়ে সে একটু দূরত্বে চলে যায় গেস্টের পা বা বুটের কাছ থেকে। এরপরে এমসিকিউ বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার সিটস ডাউন টু। বিড়াল তখনই আসে যখন ফ্যামিলি মেম্বার কি করতে বসে? হ্যাভ টি। অপশান নাম্বার 4 হবে, যখন চা খেতে বসে। বি এর কোয়েশ্চেন, দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ। বিড়ালের আচরণ যে কোনো গেস্টের প্রতি কীরকম থাকে? অপশান 3 হবে, কোর্টিয়াস অ্যান্ড পোলাইট, সভ্য ভদ্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, উইথ দ্য
স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেস্ট। এই যে যখন গেস্ট তার পিঠে হাত বুলিয়ে পুয়োর পুসি বলে, বিড়ালটা এটা শুনে শুনে কি ক্লান্ত, তাহলে অপশান 3 হবে টায়ার্ড। ডিএরটা অন বিং রেকেট ইন দ্য লেট দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু। যখন বিড়ালটা তার পায়ে আঁচড় কেটে দেয় তখন গেস্ট কি করতে চায় আসলে? অপশান 2 হবে কিক দ্য ক্যাট, বিড়ালটাকে একটা কিক মারতে চায়। নেক্সট ই, দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড, বিড়ালটা গ্রহণ করে সেই খাবারের অংশটা। কেয়ারফুলি হবে অপশান নাম্বার 3, খুব সতর্কের সহিত। কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টু গেট হিজ শেয়ার, বিড়ালটার শেয়ার পেতে কি করে? এখানে দেখো অ্যান্সার বিয়ের 1, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, বিড়ালটা সেখানে এসে উপস্থিত হয় যখন ফ্যামিলি চা খেতে বসে। নেক্সট নাম্বার 2 কি বলেছে? দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং, গেস্টের কি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে? এখানে দেখো 2 এর অ্যান্সার দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড অ্যাট দ্য টেবিল, গেস্টের সব থেকে ভালোটা পাওয়ার সম্ভাবনা থাকে টেবিলে, মানে গেস্টকে একটা বাড়িতে এলে সব আদার্স ফ্যামিলির থেকে বেস্ট খাবারটাই দেওয়া হয় তাকে। নেক্সট নাম্বার 3, ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিটেন্ডস দ্যাট, তার রাগ দেখানোর পরিবর্তে গেস্ট কিসের ভান করে? এটা অ্যান্সার 3 এর অ্যান্সারটা হবে বি এর 3, হি ওয়াজ ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন টু দ্য ক্যাট, বিড়ালটা খুব আনন্দিত হওয়ার ভান করে এবং তার প্লেট থেকে একটা মাছ তুলে বিড়ালটাকে দিয়ে দেয়। নেক্সট সিএ আছে স্টেটমেন্ট অ্যান্ড রিজন। স্টেটমেন্টে বলেছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, বিড়ালটা খুব সভ্য বা ভদ্র আচরণ করে গেস্টের সাথে। এর কারণ কি? এর কারণ দেখো 1 এর সি এর 1, রিজন হচ্ছে বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ গেস্টকে যা কিছু টেবিলে খাবার পরিবেশন করা হয় তার মধ্যে গেস্টকেই সব থেকে বেস্ট খাবারটা দেওয়া হয়। নেক্সট নাম্বার 2 এতে রিজনের ঘরে বলেছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেস অ্যান্ড পেন ইন হিজ আইস, গেস্টের চোখে জল থাকে রাগে এবং যন্ত্রণাও থাকে। তো এর স্টেটমেন্ট স্বরূপ কি লিখতে হবে? নাম্বার 2 স্টেটমেন্ট দেখো দ্য ক্যাট stuck his claws into the guest but the guest dares not do anything with the cat, বিড়ালটা তার নখ বসিয়ে দেয় গেস্টকে, কিন্তু গেস্ট কোনো রকম সাহস করে না বিড়ালের সাথে কিছু করার। এবারে আসা যাক পোয়েমে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এটা হচ্ছে ফেবল পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, তো এই পোয়েমে পাহাড় বা পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়ার কথা বলা হয়েছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, একবার পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, দ্য ল্যাটার, এবং ফর্মার মানে আগের জন, ল্যাটার মানে পরের জন, তাহলে এখানে আগের জনকে পর্বত এবং পরের জনকে কাঠবিড়ালি। তাহলে আগের জন অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলে কি তুমি হলে ছোট্ট নীতিবাগীশ, লিটল প্রিক মানে ছোট্ট নীতিবাগীশ। নীতিবাগীশ কথার অর্থ যে নিজেকে সুপিরিয়র দেখাবার চেষ্টা করে, উন্নত দেখাবার চেষ্টা করে অপরের তুলনায়। বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তখন বান অর্থাৎ কাঠবিড়ালি উত্তর দেয় পর্বতকে যে তুমি নিঃসন্দেহে আকৃতিতে অনেক বড়। বাট অল sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, কিন্তু এটা মনে রাখবে যে সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি জিনিস, আবহাওয়া, এই সমস্ত জিনিসগুলোকে যদি একসাথে জড়ো করা হয় তখন সব জিনিস মিলিয়ে একটা বছর তৈরি হয়, একটা গোলার্ধ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস, আর আমি মনে করি এটা কোনো অপমানজনক কথা নয় আমার জায়গায় থাকাটা, মানে আমি যে জায়গায় আছি আমি ছোট, কিন্তু এটা কোনো অপমানজনক কথা নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই,
যদি আমি তোমার মতো বড় না হতে পারি, তুমিও আমার মতো ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অত চটজলদি কাজও করতে পারো না, চটপটেও নয়। আই উইল নট ডিনাই টু ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করব না যে তুমি আমার যাওয়ার জন্য একটা সুন্দর কাঠবেড়ালির যাওয়ার রাস্তা করে দাও। ট্যালেন্টস ডিফার, সবারই আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব ট্যালেন্টই ভালো এবং যে যার জ্ঞানের সাথে সেটা কাজে লাগায়। সেই ইফ আই ক্যান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, যদি আমি আমার পিঠে জঙ্গল বহন না করতে পারি, তুমিও তো আমার মতো একটা সুপারিও ভাঙতে পারো না। অর্থাৎ কাঠবিড়ালি বলতে চাইছে যে কেউ সুপিরিয়র নয় বা কেউ ইনফেরিয়র নয়, কেউ বড়ও নয় কেউ ছোটও নয়, সবার আলাদা আলাদা ডিফারেন্ট থাকে, আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। যেমন পাহাড় পর্বত কী করে, কাঠবেড়ালির যাওয়ার রাস্তা করে দেয়, পিঠে বড় বড় জঙ্গল বহন করে, ঠিক তেমনি কাঠবেড়ালিও কি খুব চটজলদি কাজ করে, খুব চটপটে, যেটা পর্বত পারে না। কাঠবেড়ালি একটা সুপারি একটা বাদাম ভাঙতে পারে, যেটা পর্বত পারে না। এমসিকিউ কোয়েশ্চেন এর 1, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই কথার অর্থ কি? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, জীবন এবং শক্তিতে ভরপুর। স্প্রাই মানে অর্থাৎ চটপটে চটজলদি যে কাজ করে সব, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। অপশন সি হবে। নাম্বার 2 এর কোয়েশ্চেন, অ্যাবাউট দ্য জাইগ্যান্টিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল হ্যাজ। অপশন ডি হবে নো ডাউট, পর্বতের যে বিশাল আকৃতি সেটা নিয়ে কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই। অপশন ডি। নাম্বার 3 এর কোয়েশ্চেন, দ্য মাউন্টেন। অপশন সি হবে মক্স অ্যাট দ্য স্কুইরেল, কাঠবিড়ালিকে নিয়ে ব্যঙ্গ করে। 4 এর কোয়েশ্চেন, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ, সমস্ত জিনিস এবং আবহাওয়া যদি সবাইকে যদি একসাথে জড়ো করা হয় তাহলে এটা নিয়ে কি তৈরি হয়, এগুলো নিয়ে একটা বছর তৈরি হয়, একটা স্ফিয়ার গোলার্ধ তৈরি হয়। অপশান ডি হবে আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন, স্কুইরেলের কি মতামত ছিল নিজেকে নিয়ে এবং পর্বতকে নিয়ে? তাহলে 1 অ্যান্সারটা হচ্ছে এখানে, দ্য স্কুইরেল বিলিভস দ্যাট বোথ ইট অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাভ দেয়ার ওন ইউনিক স্ট্রেংথ, কাঠবিড়ালি বিশ্বাস করে যে এটার এবং পর্বতের দুজনেরই নিজস্ব শক্তি আছে, ক্ষমতা আছে, নাইদার ইজ সুপিরিয়ার, কেউ কারো থেকে উন্নত নয়। While the mountain is large can make squirrel track, the squirrel is more energetic can do task the mountain cannot. যেখানে পর্বত আকৃতিতে বড় হতে পারে, সে একটা কাঠবিড়ালির যাওয়ার সুন্দর রাস্তা করতে পারে, কিন্তু কাঠবিড়ালিও হচ্ছে অনেক বেশি এনার্জেটিক, তার মধ্যে অনেক এনার্জি থাকে যেটা পর্বতের থাকে না। নেক্সট নাম্বার 2 এর কোয়েশ্চেন বলেছে হাউ ডু ট্যালেন্টস ডিফার, কীভাবে দুজনের ট্যালেন্টের পার্থক্য থাকে। 2 এর অ্যান্সার, দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্ট, স্কুইরেল এবং পর্বতের আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। দ্য মাউন্টেন ইজ লার্জ ক্যান মেক আ স্কুইরেল ট্র্যাক ক্যান ক্যারি আ ফরেস্ট অন ইটস ব্যাক, বাট দ্য স্কুইরেল ইজ মোর এনার্জেটিক ক্যান ডু টাস্ক দ্য মাউন্টেন ক্যানট। কাঠবিড়ালি এবং পর্বত দুজনেরই আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। পর্বত আকৃতিতে বড়, সে একটা কাঠবিড়ালির যাওয়ার সুন্দর রাস্তা করতে পারে, সে তার পিঠে জঙ্গল বহন করতে পারে, কিন্তু স্কুইরেল অনেক বেশি এনার্জেটিক পর্বতের থেকে, তার মধ্যে অনেক বেশি এনার্জি আছে পর্বতের তুলনায়, সে যে কাজগুলো করতে পারে সেগুলো পর্বত পারে না। এরপরে হবে আনসিন। দ্য লাস্ট মাইগ্রেশন, an award-winning short film by Mike Pandey, famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interference along the way. লাস্ট মাইগ্রেশন হচ্ছে একটা অ্যাওয়ার্ড পাওয়া শর্ট ফিল্ম, ছোট সিনেমা, যেটার কে করেছিলেন, হয়তো ডিরেক্টর বা প্রডিউসার ছিলেন মাইক পান্ডে। তিনি এই অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম লাস্ট মাইগ্রেশনে দেখিয়েছেন বা বর্ণনা করেছেন হাতিদের জার্নি বিহার থেকে ছত্তিশগড়ে। কিসের জন্য? তাদের জঙ্গলে আগুন লেগে যাওয়া এবং মানুষদের হস্তক্ষেপ তারা যেখানে থাকে তাদের হাতিদের বাসস্থানে। তো এই সমস্ত কারণগুলোতে হাতিরা বিহার থেকে ছত্তিশগড়ের উদ্দেশ্যে যে জার্নি করে সেটা বর্ণনা করিয়েছিল বা দেখিয়েছিল লাস্ট মাইগ্রেশন সিনেমাতে।
সেই সিনেমার ডিরেক্টর বা প্রডিউসার মাইক পান্ডে। 3 brave decades later, a far more tragic reality is unfolding in Chhattisgarh. 3 দশক পরে, দশক অর্থাৎ পরপর 10 বছর, তাহলে এখানে 3 দশক পরে দেখা গেছে আরও বেশি দুঃখজনক বাস্তবতা ছত্তিশগড়ে। As the forested regions of the state succumb to the ongoing push for mining and large infrastructure projects, elephants find themselves forced out of their natural habitats. ছত্তিশগড়ে কি দেখা যায়? সেই জঙ্গলগুলোর যে এলাকা, সেখানে খনি তৈরি শুরু হয়, ইনফ্রাস্ট্রাকচার, শিল্প কারখানা তৈরি শুরু হয়। সেই সমস্ত মাইনিং এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য, মাইনিং মানে খনি, ইনফ্রাস্ট্রাকচার মানে বিভিন্ন শিল্প কারখানা, কলকারখানা, সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর যেগুলো ব্যবস্থা, সেই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং মাইনিং এগুলো হচ্ছে জঙ্গলের অঞ্চলগুলো দখল করে। সেই জন্য হাতিরা বাধ্য হয় তাদের ন্যাচারাল হ্যাবিটেটস মানে তাদের যে প্রাকৃতিক বাসস্থান জঙ্গল, সেই জঙ্গল ছেড়ে তারা বেরিয়ে আসে হাতিরা। This has resulted in elephants venturing into human settlements and even migrating to neighboring states. এবং এরই ফলাফলস্বরূপ হাতিরা চলে যায় কোথায় না, যেখানে মানুষদের বসতি সেইখানে, এবং তারা কেউ কেউ মাইগ্রেট করে যায়, মানে সেই জায়গা ছেড়েই চলে যায় প্রতিবেশী রাজ্যগুলোতে। A direct fallout of this crisis is escalating human-elephant conflict, a region where Tuskers and tribal people have coexisted peacefully for centuries. প্রায় কিছু শতাব্দী ধরে দেখতে পাওয়া গেছে এই যে হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্বটা বাড়তেই থাকে। দেখা যায় এইখানে টাস্কার্স মানে বড় বড় দাঁতযুক্ত হাতি এবং সেখানকার ট্রাইবাল পিপল, উপজাতি লোকগুলো, তারা সবাই একসাথেই থাকতে শুরু করে। According to Chhattisgarh Forest and Climate Change Department, the state has witnessed over 80% death in the past 6 years. বিগত 6 বছর ধরে তারা হাতিদের প্রায় 80% মৃত্যু দেখেছে এই ছত্তিশগড়েই। কে জানিয়েছে এই রিপোর্টটা? ছত্তিশগড়ের ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট। As 13 deaths due to the electrocution were reported in 2024 alone, এবং 2024 সালে 13 জন হাতি মারা গেছে, 13টা হাতি মারা গেছে ইলেকট্রোকিউশন মানে ওই ইলেকট্রিকের শর্ট সার্কিটের মাধ্যমে। দ্য স্টেট ইজ হোম টু অনলি 1% অফ ইন্ডিয়াজ এলিফ্যান্ট পপুলেশন। পুরো ভারতে যত হাতি আছে, যত সংখ্যক, তার 1% থাকে মাত্র এই রাজ্যে, ছত্তিশগড়ে। Mitu Gupta, a member of the State Wildlife Board, said that the current crisis is chiefly because of the fragmentation of elephant habitats owing to mining and linear development activities. মিতু গুপ্তা বলেছেন কি, যে এই যে হাতির সংখ্যা দিন দিন কমে গেছে, এর একটাই কারণ যে হাতিদেরকে চলে যেতে হচ্ছে তাদের স্বাভাবিক বাসস্থান ছেড়ে। কেননা ওই জঙ্গলের এলাকাগুলোতে বিভিন্ন মাইনিং মানে খনির কাজ শুরু হয়েছে, অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মানে আরও নানা রকম বিকাশ ঘটছে সেখানে, অর্থাৎ শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। সেই জন্য দেয়ার ইজ আ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, সি সেড, adding that political will favor the exploitation of natural resources over wildlife conservation. যাই হোক, এখানে যাতে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় সেই ম্যানেজমেন্ট বা ব্যবস্থাকরণের যথেষ্ট অভাব রয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণের যথেষ্ট অভাব রয়েছে, মিতু গুপ্তা বলেছেন। সি সেড অ্যাডিং দ্যাট, তিনি আরও বলেছেন যে রাজনৈতিক ব্যাপারগুলো বেশি ফেভার করে যদি আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যায় সেই দিকে বন্যপ্রাণী সংরক্ষণের তুলনায়। নেওয়া হয়েছে এটা অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য ফ্রন্টলাইন ডেটেড 27 ডিসেম্বর 2024। এটা কোনো রিপোর্ট পাবলিশ হয়েছিল ফ্রন্টলাইনে 2024-এর 27 ডিসেম্বরে। MCQ, elephants, number 1, elephants in Chhattisgarh are forced out of the forest due to, ছত্তিশগড়ের এলিফ্যান্ট বা হাতিরা তারা বাধ্য হয়েছিল সেই জঙ্গল ছেড়ে চলে যেতে। কিসের জন্য বাধ্য হয়েছিল? অপশান এ হবে লার্জ স্কেল মাইনিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন দ্য ফরেস্ট রিজিয়ান, কারণ সেই জঙ্গলের এলাকাগুলোতে খনির কাজ, বিভিন্ন শিল্প কলকারখানা তৈরির প্রজেক্ট শুরু হয়েছিল।
বি এর নাম্বার 2 এর কোয়েশ্চেন বলেছে দ্য লাস্ট মাইগ্রেশন ইজ আ, নিচে লাস্ট মাইগ্রেশন কথাটা এই প্যাসেজে ব্যবহার করা হয়েছে, এটা আসলে একটা কি, বি হবে শর্ট ফিল্ম। নেক্সট নাম্বার 3 এর কোয়েশ্চেন, ইন 2024 the number of elephants died due to electrocution were, 2024-এ কতজন হাতি মারা গিয়েছিল ইলেকট্রিক শর্ট সার্কিটে? অপশন সি হবে 13। 4 আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন, পুরো ভারতে যত সংখ্যক হাতি রয়েছে তার মধ্যে ছত্তিশগড়ে কত রয়েছে? 1% হবে এ। নেক্সট Question number 5. Chhattisgarh Forest and Climate Change Department informs the number of elephants died in the last 6 years. ছত্তিশগড়ের ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্ম করেছিল যে কত সংখ্যক হাতি মারা গিয়েছে বিগত 6 বছরে। অপশান বি হবে অপশান এ হবে 80%। 80%। 6 number question, exploitation of natural resources is often caused by, এই যে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাটা কে তুলে ধরেছেন? অপশান সি হবে মিতু গুপ্তা। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। ফ্রম ওল্ড এজ ট্রাইবাল পিপল অ্যান্ড টাস্কার হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন, প্রাচীন সময় থেকেই উপজাতির লোকগুলো এবং হাতি দাঁতযুক্ত বড় বড় দাঁতের হাতিগুলো এরা একসাথে বসবাস করে এই অঞ্চলে, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? এর সাপোর্টিং স্টেটমেন্ট বি এর 1, এটা এখানে আছে। এখান থেকে সেঞ্চুরিজ অব্দি হবে। A direct fallout of this crisis is escalating human-elephant conflict in a region where tuskers and tribal people have coexisted peacefully for centuries. এটা বি এর 1 সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে নাম্বার 2 এর বলেছে ট্রু ফলস, মাইক পান্ডে ওয়াজ আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার মাইক পান্ডে ছিলেন, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট বি এর 2 এখানে আছে, তাহলে মিতু গুপ্তা আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড পর্যন্ত হবে বি 2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো 3, দ্য এলিফ্যান্টস অ্যাজ ডিপিক্টেড ইন দ্য লাস্ট মাইগ্রেশন ডিড নট কেয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার হিউম্যান রেজিস্ট্যান্স হোয়াইল মেকিং দেয়ার জার্নি, এই যে লাস্ট মাইগ্রেশন সিনেমাটা ছিল এতে হাতিদের ব্যাপারে বা বন্য প্রাণীদের ব্যাপারে কোনো কেয়ারই করা হয়নি এই সিনেমাটায়, এটা ফলস হবে। এটা ফলস হবে কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে প্রথমেই আছে দ্য লাস্ট মাইগ্রেশন থেকে বিহার টু ছত্তিশগড় অব্দি লিখতে হবে এর সাপোর্টিং স্টেটমেন্টটা। The Last Migration, an award-winning short film by Mike Pandey, famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh. Next আছে 4 এর question, the passage deals with the predicament of elephants in Bihar. প্যাসেজটা কিসের ব্যাপারে সম্পর্কিত? দুর্ভাগ্যপূর্ণ অবস্থা বা দুর্ভাগ্যজনক অবস্থা হাতিদের বিহারে, এটা ফলস হবে। এই একই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখে দেবে, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন, বিহারের জায়গায় ছত্তিশগড় হবে। বিহারের জায়গায় শুধু আমরা ছত্তিশগড় লিখে দেব। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন ছত্তিশগড়, বি 4 এর সাপোর্টিং স্টেটমেন্ট। সি এর কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড দ্য এলিফ্যান্টস এন্টার ইনটু হিউম্যান টেরিটরি, কেন সেই হাতিগুলো প্রবেশ করেছিল মানুষদের এলাকাতে? তাহলে সি এর 1 কোথায় আছে? সি এর 1 হচ্ছে এখানে, দেখো এস থেকে পুরো নেবারিং স্টেট পর্যন্ত লিখতে হবে।
As the forested regions of the state succumb to the ongoing push for mining and large infrastructure projects, elephants find themselves forced out of their natural habitats. This has resulted in elephants venturing into human settlements and even migrating to neighboring state. অ্যাজ থেকে নেবারিং স্টেট পর্যন্ত লিখতে হবে C1 এর অ্যান্সার। যেহেতু জঙ্গলের অঞ্চলগুলোতে বিভিন্ন শিল্প কলকারখানা খনির প্রজেক্ট কাজ শুরু হয়েছিল, তাই হাতিরা বাধ্য হয়েছিল সেই তাদের প্রাকৃতিক বাসস্থান ছেড়ে দিয়ে মানুষদের বসতিতে ঢুকে পড়তে, আবার কেউ কেউ মাইগ্রেট হয়ে চলে যায় প্রতিবেশী রাজ্যগুলোতেও। এটা C1 এর অ্যান্সার। এরপরে C2 এর কোয়েশ্চেন বলেছে, হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েট? লাস্ট মাইগ্রেশন বলতে এই যে সিনেমাটা, ডেলিনিয়েট মানে কি ডেসক্রাইব করে, কি দেখায় বা কি বর্ণনা করে, ডেলিনিয়েটের অর্থ। তাহলে অপশান C2 এর অ্যান্সার হচ্ছে এখানে দ্য লাস্ট মাইগ্রেশন থেকে পুরো অ্যালং দ্য ওয়ে পর্যন্ত লিখতে হবে, ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে। The Last Migration award-winning short film by Mike Pandey famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh, braving the forest fire and human interference along the way. Last Migration একটা অ্যাওয়ার্ড-উইনিং শর্ট ফিল্ম মাইক পান্ডে রচিত, যেটা দেখায় হাতিদের জার্নি বিহার থেকে ছত্তিশগড়ে যখন জঙ্গলে আগুন লেগে যায় এবং মানুষদের হস্তক্ষেপ পড়ে এই হাতিদের বাসস্থানে, তো সেই হাতিটা চলে যায়। নেক্সট বলেছে নাম্বার 3 এর কোয়েশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট? মিতু গুপ্তার মতামত অনুযায়ী এই মানুষ এবং হাতিদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটার কারণ কি ছিল এই রাজ্যে, মানে ছত্তিশগড় রাজ্যে? মিতু গুপ্তা কি বলেছিলেন সেটাই বলতে হবে। 3 এর অ্যান্সার। তাহলে 3 এর অ্যান্সার দেখো, এটা মিতু গুপ্তা থেকে লিখতে হবে। মিতু গুপ্তা, আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, দ্যাট দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিফলি, পরের পেজের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস পর্যন্ত লিখতে হবে C3 এর অ্যান্সার। বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এই যে হাতিদের বাসস্থান ছেড়ে চলে যেতে হয় বিভিন্ন খনির কাজের জন্য এবং নানা রকম বিকাশমূলক যে কাজ, শিল্প কলকারখানা তৈরি, এই সবের জন্য হাতিদেরকে চলে যেতে হয়, এটাই মিতু গুপ্তা বলেছিলেন। তাহলে এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস পর্যন্ত হবে C3 এর অ্যান্সার, ওইদিকে মিতু গুপ্তা থেকে। এরপরে আসা যাক গ্রামার এবং ভোকাবুলারি। অ্যাজ সাইরেন্স echoed across the national capital emergency, national capital emergency response teams sprang into action for coordinated mock drills held hobe at 55 locations in Delhi, published in the Hindu, dated May 8, 2025. 2025 8ই মেটা পাবলিশ করা হয়েছিল দ্য হিন্দু পত্রিকায়। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, অতীতকালে, যেহেতু পাবলিশড হয়েছিল আগে, তাহলে এগুলো সব অতীতকালের ফর্ম, পাস্ট টেন্সের ফর্মে লিখতে হবে, সিম্পল পাস্ট। অ্যাজ সাইরেন্স ইকোড, যখনই সাইরেন বেজেছিল ন্যাশনাল ক্যাপিটালে, ইমার্জেন্সি রেসপন্স টিম তখনই তাদের কাজ শুরু করে দিয়েছিল মক ড্রিল করার। সেই মক ড্রিল কোথায় কোথায় হয়েছিল? দ্য মক ড্রিলস হেল্ডও সেকেন্ড ফর্ম, স্প্র্যাংও সেকেন্ড ফর্ম, ইকোডও সেকেন্ড ফর্ম, তাহলে সবই সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখলাম। হেল্ড অ্যাট 55 লোকেশনস ইন দিল্লি। এরপরে আছে আর্টিকেল প্রিপোজিশন। আ সিগনিফিক্যান্ট ড্রপ অফ 3 লাখ রেগুলার এক্সামিনিজ হ্যাজ বিন রেকর্ডেড দ্য স্টেটস ক্লাস 1 board examination this year, according to the data shared by the West Bengal Council of Higher Secondary Education. বলছে 3 লাখ রেগুলার এক্সামিনিদের সংখ্যা কমে গেছে বোর্ড এক্সামিনেশনে এই বছর রাজ্যে। তাহলে দ্য স্টেট কার দ্বারা রিপোর্ট পাওয়া গেছে? না, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE এর দ্বারা। তাহলে দ্বারা ইংলিশ কি হয়? বাই, তাহলে বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। নেক্সট আছে
ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে ওয়াজ শট মানে এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। এতে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাহলে অ্যান্সার কী হবে? সাবজেক্ট আনতে হবে সামওয়ান। ওয়াজ শট যেহেতু ছিল ওটা সেকেন্ড ফর্ম অতীতকাল, তাহলে শর্টের সেকেন্ড ফর্ম শর্ট দেব। অবজেক্ট হয়ে যাবে দ্য ম্যান, লাস্ট নাইট যেমন ছিল বসে যাবে, সামওয়ান শট দ্য লাস্ট নাইট। তাহলে এটাকে করে দিলাম অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ। এটাকে যদি প্যাসিভ করতাম তাহলে ওই অ্যান্সারটাই হতো দ্য ম্যান, এটা যেহেতু সেকেন্ড ফর্ম তাহলে ওয়াজ শর্ট হতো, সামওয়ান না দিলেও হবে, দ্য ম্যান ওয়াজ শর্ট লাস্ট নাইট। তাহলে ওর অ্যান্সারটা হচ্ছে সামওয়ান শর্ট দ্য ম্যান লাস্ট নাইট। নাম্বার 2, স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো তার মনস্থির করতে তার টিচার স্যামুয়েলের ব্যাপারে। এটাকে জটিল বাক্যে করতে বলেছে। এটা কি হবে? স্বামী স্টপেড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু, আগে লিখবে তারপরে মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো কারণ সে চাইছিল তার মনস্থির করতে স্যামুয়েলের ব্যাপারে। এই যে কারণ দিলাম বিকজ, এই বিকজ দেওয়া মানে এটা কমপ্লেক্স হয়ে গেল। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। নেক্সট, আই সেড টু মাই ফাদার, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার? আমি আমার বাবাকে বলেছিলাম যে তুমি কি আমাদের টিচারের ব্যাপারে লেটারে কিছু লিখেছো? এটা ইনডিরেক্ট স্পিচ, ওটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। নাম্বার 3, তাহলে এটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ ন্যারেশন। আই আস্কড মাই ফাদার, হ্যাভ দিয়ে যেহেতু কোয়েশ্চেন করেছে মাঝখানে ইফ হবে, সাবজেক্ট হয়ে যাবে হি, ইউটা হয়ে যাবে হি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড। যেহেতু আস্কড আমাদের সেকেন্ড ফর্ম তাহলে হ্যাভেরও সেকেন্ড ফর্ম হবে হ্যাড, থার্ড ফর্ম হবে রিটেন। এনিথিং অ্যাবাউট আমাদের টিচারটা তাদের টিচার লিখব, দেয়ার টিচার। I asked my father if he had written anything about their teacher. যেহেতু এটা ইন্টারোগেটিভ ন্যারেশন তাই সেটু এর জায়গায় আস্কড বসেছে, আর যেহেতু এটা হেল্পিং ভার্ব হ্যাভ দিয়ে কোয়েশ্চেন হয়েছে তাই মাঝখানে ইফ দিয়ে জয়েন হয়েছে। আর সাবজেক্ট যেটা ইউ আছে তুমির জায়গায় আমরা লিখব সে। আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার। নেক্সট আছে ফ্রেজাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মেক আউট হবে। নাম্বার 2, সাপোর্ট করা হচ্ছে স্ট্যান্ড বাই। নাম্বার 3, হ্যাভ সিন, থার্ড ফর্মে আছে সিন, তাহলে লুক আপ হবে। লুকের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম কি? লুকড, তাহলে লুকড আপ, LOOKED তার সাথে আপ। এটা সিনোনিম, একই মানের ওয়ার্ড, আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। এন্ডিউরিং অর ফেসিং, সহ্য করা, সাহসের সাথে কোনো কিছুর সম্মুখীন হওয়া, সেটার ওয়ার্ড কি? ব্রেভিং হবে, BRAVING। উইথাউট শোয়িং ফিয়ার, কোনো রকম ভয় না দেখিয়ে সাহসের সাথে সম্মুখীন হওয়া সব কিছুর, সেটাকে ব্রেভিং বলে। নাম্বার 2, ফেল টু রেসিস্ট প্রেসার, টেম্পটেশন অর সাম আদার নেগেটিভ ফোর্সেস, ব্যর্থ হওয়া প্রতিরোধ করতে বা আটকাতে কোনো প্রেশার, কোনো টেম্পটেশন বা কোনো নেতিবাচক শক্তি, সেটা হচ্ছে সাকাম্ব হবে, SUCCUMB, সাকাম্ব। নাম্বার 3, ইনক্রিজিং র্যাপিডলি, খুব দ্রুত বাড়তে থাকা, এটা এসকেলেটিং হবে, ESCALATING। 4, আন্ডারটেকিং আর রিস্কি অর ডেয়ারিং কোর্স অফ অ্যাকশন, কোনো রিস্কমূলক বা ঝুঁকিমূলক কাজে অংশগ্রহণ করা বা ঝুঁকি সম্পন্ন কাজ করা, সেটা ভেঞ্চারিং। 4, VENTURING। এবারে আসা যাক রাইটিং। নাম্বার 7, রাইট আ লেটার ইন অ্যাবাউট 100 words টু ইয়োর ফ্রেন্ড শেয়ারিং ইয়োর ফিলিংস অ্যাবাউট দ্য হারোয়িং এক্সপিরিয়েন্স অফ ওয়ার রিকাউন্টেড বাই ইয়োর গ্র্যান্ডমাদার অ্যাজ অ্যান আই উইটনেস অ্যান্ড ভিকটিম অফ ইট। তোমার ফ্রেন্ডকে 100 ওয়ার্ডসে একটা লেটার লেখো, তোমার ফিলিংস বা অনুভূতি ব্যক্ত করো সেই লেটারে। কিসের জন্য? না, যুদ্ধের অভিজ্ঞতা, যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে, যেটা তোমার গ্র্যান্ডমাদার, তোমার ঠাকুমা বা দিদা তোমাকে বলেছে মনে করে বা স্মরণ করে সেই ঘটনার বা সেই যুদ্ধের কথা, যে সেই যুদ্ধে তোমার গ্র্যান্ডমাদার সাক্ষী ছিল, মানে দেখেছিল, সেই সময় ছিল, অ্যান্ড ভিকটিম অফ ইট, এবং তার শিকারও হয়েছে সেই যুদ্ধে। তো এইটা নিয়ে একটা ফ্রেন্ডকে লেটার। তো দেখা যাক এর অ্যান্সার। প্রথমে তো উপরে নিজের অ্যাড্রেস দিতে হবে, নেম, অ্যাড্রেস, পিনকোড, ডেট। ডিয়ার, আমি এখানে একটা নাম দিয়েছি, তোমরা যে কোনো ফ্রেন্ডসের নাম দেবে।
আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তুমি ভালো আছো। আই এম অলসো গুড হেয়ার, আমিও ভালো আছি। টুডে আই এম রাইটিং দিস লেটার টু শেয়ার মাই ফিলিংস অ্যাবাউট দ্য হারোয়িং এক্সপিরিয়েন্সেস অফ ওয়ার। আজকে আমি তোমাকে এই লেটারটা লিখছি আমার ফিলিংস তোমার সাথে শেয়ার করার জন্য। কি নিয়ে না, যুদ্ধের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। 2 days ago, I had a deeply moving conversation with my grandmother. 2 দিন আগে আমার গ্র্যান্ডমাদারের সাথে, আমার ঠাকুমার সাথে আমার কথোপকথন হয়েছিল। She shared with me her harrowing experiences of war. তো আমার গ্র্যান্ডমাদার আমার সাথে শেয়ার করেছে তার যে অভিজ্ঞতা, যন্ত্রণাদায়ক, হারোয়িং কথার অর্থ, সেই যুদ্ধের ব্যাপারে, সেই যুদ্ধের এক্সপিরিয়েন্সের ব্যাপারে। নট জাস্ট অ্যাজ অ্যান আই উইটনেস বাট অ্যাজ আ ভিকটিম হু লিভড থ্রু দ্যাট হার্ড টাইমস। শুধুমাত্র আমার গ্র্যান্ডমাদার সেই সময় সাক্ষীই ছিল না সেই যুদ্ধের, বরং আমার গ্র্যান্ডমাদার আমার ভিকটিমও হয়েছিল সেই যুদ্ধের। হু লিভড থ্রু দ্যাট হার্ড টাইম, সেই কঠোর সময়ে বা সেই কঠিন সময়ে আমার গ্র্যান্ডমাদার ছিল বেঁচে এবং সেই যুদ্ধের শিকারও হয়েছিল। শি রিকাউন্টেড দ্য ফিয়ার, লস, সাফারিং, রেজিলিয়েন্স ডিউরিং দ্য টাইম অফ ওয়ার। আমার গ্র্যান্ডমাদার মনে করছিল সেই যুদ্ধের কথা, সেই ভয়ের কথা, কী কী ক্ষয়ক্ষতি হয়েছিল তার কথা। সাফারিংস মানে যন্ত্রণার কথা, রেজিলিয়েন্স মানে সহ্য ক্ষমতা। ডিউরিং দ্য টাইম অফ ওয়ার, সেই যুদ্ধের পরিস্থিতিতে। হার স্টোরিজ অফ ওয়ার মেড দ্য কনসেপ্ট অফ ওয়ার এক্সট্রিমলি রিয়েল অ্যান্ড অথেন্টিক। তার যে এই যুদ্ধ নিয়ে গল্প, এটা এই যুদ্ধ সম্পর্কে ধারণাটাকে আরও বাস্তব করে তুলেছিল। রিয়েল, অথেন্টিক মানে বাস্তবে পরিণত করা। আই বিকেম ভেরি স্যাড ফর হোয়াট সি অ্যান্ড হার ফ্যামিলি সাফার্ড ডিউরিং দ্য ওয়ার। আমি খুবই দুঃখিত হয়েছিলাম এই গল্প শুনে যুদ্ধ সম্পর্কে, যে আমার গ্র্যান্ডমাদারের যে ফ্যামিলি তখন কতটা সাফার করতে হয়েছিল সেই ফ্যামিলিটাকে, পুরো ফ্যামিলিটাকে যুদ্ধের পরিস্থিতিতে। I hope you would also feel a profound sadness to know about this, but I wanted to share this with you. So I wrote about the harrowing experience of war recounted by my grandmother. আমি আশা করি যে তুমিও খুব দুঃখ পাবে এই কথাগুলো জেনে, কিন্তু তবুও আমি চাইলাম তোমার সাথে এই কথা শেয়ার করতে, তাই আমি লিখে ফেললাম আজকের লেটারটা তোমার সাথে সেই অভিজ্ঞতা যুদ্ধ সম্পর্কে শেয়ার করবার জন্য, যেটা আমার গ্র্যান্ডমাদার আমাকে বলেছিল। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। নিজের যত্ন নিও এবং খুব তাড়াতাড়ি আমাকে একটা লেটার লেখো। ইয়োর্স বেস্ট ফ্রেন্ড দিয়ে নিজের নাম, এখানে নিজে স্ট্যাম্প দিয়ে নিজের ফ্রেন্ডসের নেম আর অ্যাড্রেস হবে। Number 8, writing a biography of Sunita Williams using the following hints. Limit 100 words. সুনিতা উইলিয়ামসের বায়োগ্রাফি লিখতে বলেছে। এই পয়েন্টগুলো নিচে দিয়ে দিয়েছে, এই পয়েন্ট দিয়েই বায়োগ্রাফি লেখা আছে। Biography of Sunita Williams. Sunita Williams is an American astronaut with Indian and Slovenian heritage. সুনিতা উইলিয়ামস একজন আমেরিকান অ্যাস্ট্রোনট ছিল, আমেরিকান অ্যাস্ট্রোনট এখনও আছে। তিনি ইন্ডিয়ান এবং স্লোভেনিয়ান হেরিটেজ, মানে তার বাবা ছিল ইন্ডিয়ান এবং মা ছিল স্লোভেনি, যুগোস্লাভিয়ার, সেই জন্য স্লোভেনিয়ান হেরিটেজ বলা হয়েছে। সি ওয়াজ বর্ন অন 19 সেপ্টেম্বর 1965 ইন ইউক্লিড, ওহিও, ইউনাইটেড স্টেট। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইউএসের ইউক্লিড, ওহিও নামক স্থানে। দ্য নেম অফ হার ফাদার ইজ দীপক পান্ডেয়া অ্যান্ড দ্য নেম অফ হার মাদার ইজ বনি পান্ডে। তার বাবা ছিল দীপক পান্ডে এবং তার মা ছিল বনি পান্ডে। অ্যান্ড হার স্পাউস ইজ মাইকেল জে উইলিয়ামস, এবং তার স্পাউস মানে তার হাজব্যান্ড মাইকেল জে উইলিয়ামস। সি কমপ্লিটেড হার এডুকেশন ফ্রম ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো তিনি তার এডুকেশন, শিক্ষা কমপ্লিট করেছিলেন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 1995-এ, আর USNTPS 1993-তে। She was an important part of the space mission, include SpaceX Crew 9, Expedition 14, Boeing Crew Flight Test, Expedition 32, etc. তিনি এই সমস্ত স্পেস মিশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিলেন, যেমন
SpaceX Crew 9, Expedition 14, Boeing Crew Flight Test, Expedition 32. NASA astronaut Sunita Williams has made history by setting the record for the most time spent spacewalking on International Space Station ISS by a woman. এই যে নাসার অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়াম, তিনি ইতিহাস করেছেন, রেকর্ড ব্রেক করেছেন যে তিনি সবথেকে বেশি টাইম কাটিয়েছেন স্পেস ওয়াক করে। কোথায় না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS-এ। তিনি প্রথম মহিলা। শি বিকেম অ্যান ইন্সপিরেশন ফর ইন্ডিয়ান ইউথস অ্যান্ড অ্যাস্ট্রোনট, এবং তিনি একটা ইন্সপিরেশনে পরিণত হয়েছেন, অনুপ্রেরণায়। কাদের জন্য? ভারতীয় ইউথদের জন্য এবং অ্যাস্ট্রোনটসদের জন্য। নেক্সট আছে নোটিস ফ্রি আই চেক আপ ক্যাম্প নিয়ে। Suppose you are the secretary of a club. The club has decided to organize a free eye checkup camp. Now write a notice within 100 words for the local people to come to the camp. Your notice must have the following information. ধরো তুমি ক্লাবের সেক্রেটারি, তোমার ক্লাব ঠিক করেছে একটা ফ্রি আই চেকআপ ক্যাম্পের আয়োজন করবে। তো সেখানকার লোকাল পিপলদেরকে একটা নোটিশ লেখো এই ক্যাম্পে আসার জন্য। তাহলে নোটিশটা দেখা যাক। প্রথমে নোটিশ লিখতে হবে, তারপরে ক্লাবের নাম ABC কালচারাল ক্লাব, তারপরে যে ব্যাপারে লেখা হচ্ছে ফ্রি আই চেকআপ ক্যাম্প, একটা ডেট দিতে হবে আজকে যেদিন নোটিশটা আমরা লিখছি। The ABC Cultural Club, a social service club, is going to organize a free eye checkup camp for the local people. ABC Cultural Club একটা সোশ্যাল সার্ভিস ক্লাব যেটা অর্গানাইজ করতে চলেছে একটা ফ্রি আই চেকআপ ক্যাম্পের। লোকাল পিপল মানে সাধারণ জনগণদের জন্য, সেই এলাকার মানুষজনেদের জন্য। দ্য আই চেকআপ ক্যাম্প উইল বি হেল্ড অন 1 জানুয়ারি 2026। আই চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হবে 1 জানুয়ারি 2026 at 11 AM at our club premises, আমাদের ক্লাবেরই প্রাঙ্গণে। দ্য ক্যাম্প উইল বি কন্ডাক্টেড বাই রিনাউন্ড আই স্পেশালিস্ট ডক্টর রামদাস। আমাদের ক্যাম্প পরিচালনা করবেন কে? একজন বিখ্যাত আই স্পেশালিস্ট ডক্টর রামদাস। দ্য আই চেকআপ ক্যাম্প উইল প্রোভাইড দ্য লোকাল পিপল ফ্রি আই চেকআপ, ফ্রি কনসালটেশন উইথ দ্য আই স্পেশালিস্ট, ফ্রি আই ড্রপস অ্যান্ড মেডিসিনস অ্যান্ড অলসো আ গোল্ডেন অপরচুনিটি ফর ওয়ান টাইম আই সার্জারি। এই আই চেকআপ ক্যাম্প প্রোভাইড করবে সেখানকার লোকাল পিপলদের, ফ্রিতে আই চেকআপ করবে, ফ্রিতে কনসালটেশন করতে পারবে আই স্পেশালিস্টের সাথে, ফ্রিতে আই ড্রপস মেডিসিন দেবে এবং একটা গোল্ডেন সুযোগ পাবে একবার আই সার্জারি করানোর। যাদের অনেক প্রবলেম আছে তাদের জন্য এটা। উই রিকোয়েস্ট অল দ্য লোকাল পিপল টু মেক দ্য মোস্ট অফ দিস অপরচুনিটি। তাই আমি রিকোয়েস্ট করছি সমস্ত লোকাল পিপলদের যাতে তারা এই অপরচুনিটি মানে এই সুযোগটা নেয় অ্যান্ড অ্যাটেন্ড দ্য ক্যাম্প, এবং এই ক্যাম্পটা অ্যাটেন্ড করে। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব। আরও ইনফরমেশন পেতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সেই ক্লাবের সেক্রেটারির সাথে। আর নিচে এখানে সেক্রেটারি দিয়ে একটা নাম টাইটেল দিতে হবে আর ক্লাবের নাম দিতে হবে। So guys, if you like this video, please subscribe my channel, like and share my video. Thank you.